গণভোটটা কি ব্যাপার? এই যে আজকে যে সরকারটা ক্ষমতা অন্তর্বর্তী সরকারটি আছে, এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে। বর্তমান সংশোধনের এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাস করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। এবং আমরা অনেক কিছু চাইতে পারি, আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয়, এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়, আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে। কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশের মানুষ অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চায়। এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে, যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? যেমন চট্টগ্রামে একটা হত্যা চেষ্টা হয়েছে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এখানে একটি একটি দলের ছাত্র সংগঠনের সাথে এরা জড়িত ছিল এক সময়, তাদের অন্তর্দ্বন্দ্ব। সেখানে কিন্তু ঘটনাটাকে আমি প্রথমে সহজভাবে নিয়েছিলাম যে এটা কি আসলে তাদের অন্তর্দ্বন্দ্ব হয়েছে দুটো সন্ত্রাসী গ্রুপের মধ্যে, এর মধ্যে ক্রস ফায়ারে কিছু লোক আহত হয়েছে। কিন্তু পরবর্তীতে অনেকে এটাকে আমাদের ভাবছে যে ওদের অন্তর্দ্বন্দ্বকে ব্যবহার করে, ওদেরকে ব্যবহার করে কি নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা এখানে কারো আছে কিনা, এটাও কিন্তু জনমনে প্রশ্ন জাগছে। এই ধরনের ঘটনাকে আরো কি ঘটাবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে? আর কোনো ঘটনা ঘটবে কিনা জনমনে এই প্রশ্নগুলো আসছে। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আরেকটা বিষয় আমি ইশতেহারের ব্যাপারে বলি। বিএনপির ইশতেহার ব্যাপারে আমরা তো 31 দফা আছে, এর আগে আমাদের ভিশন 2030 ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে যে আলোচনাগুলো হচ্ছে আজকের এখানে, অত্যন্ত কেয়ারফুলি কতগুলো জিনিস আমাদের নির্বাচন ইশতেহারে নিয়ে আসতে যাচ্ছি, এবং এগুলোর জন্য আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে। একটা হচ্ছে এই নতুন প্রজন্ম, এদের কর্মসংস্থানে কি হবে? কৃষিতে বলেন, আপনি ম্যানুফ্যাকচারিং এ বলেন, আপনি সার্ভিস সেক্টরে বলেন, সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশের কর্মসংস্থান। এবং আমরা কিন্তু 1 কোটি মানুষের 18 মাসে, ওরা বলছে মেজারেবল হতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে, এর মধ্যে সবকিছু আছে। ইট ইজ মেজারেবল, ইট ইজ টাইম ফ্রেম, আমরা বলেছি 18 মাস, এবং এই চাকরি 18 মাসে 1 কোটি
চাকরির ব্যবস্থা আমরা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাকে অনেকে বলে, খসরু ভাই, আর ইউ নট এ বিট টু অ্যাম্বিশিয়াস? আপনি কি 1 কোটি লোকের চাকরি 18 মাসে, এটা কি অ্যাম্বিশিয়াস হয়ে গেল না? আমি বলছি, ইয়েস, উই আর অ্যাম্বিশিয়াস, অ্যাবসলিউটলি নো ডাউট, হ্যাভ নো ডাউট, বিএনপি ইজ অ্যাম্বিশিয়াস। 1 কোটি চাকরি কিভাবে দেব সেটার সমস্ত কার্যক্রম আমরা শেষ করেছি। কোন চাকরি হবে, কিভাবে চাকরি হবে, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কত হবে, তারপরে আমার গ্রামে গঞ্জে যারা পটারি, আপনার তাঁতি থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদেরকে আমরা কি সাপোর্ট দেব। আমাদেরকে একটা নতুন ইকোনমিক মডেলে যেতে হবে। ওই আগের পুরনো ধাঁচের যে ইকোনমিক মডেলে আপনার হবে না। ওই যে শফিক ভাই বলেছে যে বিনিয়োগ মেগা প্রজেক্টে করতে পারবেন না, আপনাকে প্রথমে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য সেবায়, শিক্ষার মধ্যে। আপ টু 5% অফ জিডিপি আমরা কমিটমেন্ট করেছি, আপ টু 5% অফ জিডিপি আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে করব। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা বলা হয়, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে হলে আপনাকে এই বিনিয়োগ করতে হবে। আমরা কারিগরি শিক্ষার উপর যোগ দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি, এবং কতগুলো সেক্টর স্পেসিফিক আমাদের সোর্স অ্যালোকেশনের বাজেট কোত্থেকে আসবে আমরা নির্ধারণ করেছি। এবং সেইখানে যেভাবে আমাদের কামার কুমার গ্রামে গঞ্জে যে আমাদের কুটির শিল্প, এই লোকগুলোকে আমরা কোনো সময় সাপোর্ট দিই নাই। এরা কোনো সময় ইনপুট সাপোর্ট দিয়ে না। এদের যে ইনপুট দরকার, র মেটেরিয়াল, এদেরকে ঋণের কোনো সুবিধা আমরা দিই নাই। এদেরকে আমরা ডিজাইনিং এর কোনো সাপোর্ট দিয়ে নাই। এদেরকে ব্র্যান্ডিং এর কোনো সাপোর্ট দিয়ে নাই। এদেরকে সেলিং প্ল্যাটফর্ম লাইক আলিবাবা, অ্যামাজন, এই সাপোর্ট আমরা দিই নাই। আমরা কিন্তু এগুলো প্যাকেজ করেছি। উই হ্যাভ এ টোটাল বাজেট অ্যালোকেশন। এই সমস্ত লোক গ্রামে গঞ্জে আছে, এখানে আমাদের বড় ইনভেস্টমেন্ট হবে, ওই টানেলে নয়, এখানে হবে। এবং এই লোকগুলো সকলে ট্রেডেবল গুডসে মনিটাইজেশনের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেটে এই লোকগুলো সংযুক্ত হবে। যে একটা পটারি প্রোডাক্ট 500 টাকায় বিক্রি করত, আমি যদি ডিজাইনের মাধ্যমে, ইনপুটের মাধ্যমে, স্কিল ডেভেলপের মাধ্যমে সেম প্রোডাক্ট করতে পারি, ওই ডিজাইন 500 টাকার প্রোডাক্ট 5000 টাকায় ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিক্রি হবে। তার জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে, আরো বেশি সেখানে কাজ করবে। তারপরে আইটি রিলেটেড বিজনেস, আমাদের ইয়াং এই মেট্রিক IABA যে ছেলে মেয়েগুলোকে আমরা চাকরিতে, ওরা সবচেয়ে বেশি কিন্তু কর্মসংস্থানের বাইরে আছে। ওরা এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না। আইটি রিলেটেড বিজনেসে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে সংযুক্ত ট্রেনিং এবং ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। আপনি যদি আইটি রিলেটেড বিজনেস ডেভেলপ করতে হয়, আপনাকে রোবাস্ট ইন্টারনেট থাকতে হবে, আপনাকে পাওয়ার সাপ্লাই এনশিওর করতে হবে। আমরা সেই জায়গায় বিনিয়োগ করব, আমরা মেগা প্রজেক্টে যাব না। যাতে করে গ্রামে গঞ্জে থেকে আমাদের ছেলে মেয়েরা অনলাইন রিয়েল টাইম ব্যবসাগুলো করতে পারে, তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে, তারা কল সেন্টারে কাজ করতে পারে, তারা ডেটা সেন্টারে কাজ করতে পারে। আইটি রিলেটেড বিজনেস is the biggest, one of the biggest employer in many developing countries. সুতরাং আমরা ওইখানে আমাদের বিনিয়োগের কথা বলেছি। আমরা ইনভেস্টমেন্ট ড্রিভেন একটা ইকোনমির কথা বলছি। আমরা বিগত দিনে দেখেছি, ওই যে 18-17 বছরে টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করেছে, ঋণ নিয়ে উন্নয়নের কথা চেষ্টা করেছে। টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোন দেশের সাস্টেইনেবল ইকোনমি হবে না। আমাদের ফোকাস থাকতেছে ইনভেস্টমেন্টের উপর, লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এন্ড গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট হবে, যে ইনফ্রাস্ট্রাকচারের যে গ্যাপগুলো হয়েছে আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য, আমরা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করব। এবং আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া খুব পরিষ্কার করেছি। যত ইনভেস্টমেন্ট বিদেশিরা করবে, দেশিরা করবে, আমাদের 3-4টে ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে এই বিনিয়োগে whether it has value for money, whether this investment has value for money. Number 2, whether there is a return on investment. আপনি যে বিনিয়োগটা করবেন, ওটা থেকে আমার দেশের রিটার্ন কি হবে, আমি কি এটা পরিশোধ করতে পারবো, আমি কি এখান থেকে মূলধন সৃষ্টি করতে পারবো। থার্ড হচ্ছে আপনার জব ক্রিয়েশন হচ্ছে কিনা।
যে ইনভেস্টমেন্টটা আমরা করতে যাচ্ছি সেখানে জব ক্রিয়েশন হচ্ছে না, আমরা জবলেস গ্রোথ চাই না, আমরা জব ক্রিয়েশন হচ্ছে। ফোর্থ হচ্ছে আপনার পরিবেশের এখানে কেয়ার নেওয়া হয়েছে কিনা। আমরা পরিবেশকে ধ্বংস করে নষ্ট করে ওই বিনিয়োগে আমরা যেতে চাই না, কারণ 18 কোটি মানুষের ছোট দেশে বাস করি, এইখানে পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বায়োডাইভার্সিটি নষ্ট করতে চাই না, আমরা ইকোসিস্টেম নষ্ট করতে চাই না, আমরা নো নেট লস। আপনি যদি কোনো বায়োডাইভার্সিটি লস সেটাকে মেক আপ করার জন্য প্রোগ্রামের মধ্যে থাকতে হবে।